Hello friends, today I am going to discuss a very difficult topic of English grammar, that is sentences. Sentence. You know that sentence is divided into three types structurally: simple sentence, complex sentence and compound sentence. Today we are going to learn how they are made, কিভাবে তো তারা তৈরি করা হয়, মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বুঝতে পারি না এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, এবং কিভাবে সিম্পল সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে বা কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা তৈরি করছি বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি, এটা সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এটা সম্পর্কে গ্রামারে যদি স্ট্রং হতে আমরা চাই, তাহলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে সেন্টেন্সের এই যে কিভাবে গঠন করা হচ্ছে, এই তিনটে টাইপ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটে টাইপ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হতে হবে। যাই হোক, আমরা চেষ্টা করব কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্স তৈরি করি। যাই হোক, উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করবো। দেখো, ফার্স্টে আছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মনে রাখবে যে এটা গঠনগত দিক থেকে সেন্টেন্সকে ভাগ করা হয় তিন ভাগ। আমরা প্রথমে আলোচনা করবো সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। উদাহরণ দেখো, আই রিড ইংলিশ। এখানে দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট কি? আই, ফাইনাইট ভার্ব কি? রিড। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। মনে থাকবে। এরপরে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করি পরপর কয়েক আমরা আলোচনা করব। এক নম্বরে দেখো, বাই ইউজিং পার্টিসিপল। আমরা পার্টিসিপলের সাহায্যে কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করি। তার আগে মনে রাখবে যে পার্টিসিপল কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা রূপ, প্রথমেই বলে রাখি। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা রূপ, যা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বা ভার্বের পিপি ফর্ম দ্বারা তৈরি করা হয়। ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করে তৈরি করি, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন হচ্ছে রানিং, স্লিপিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কোনগুলো? ভার্বের পিপি ফর্ম, যেমন হচ্ছে স্টোলেন, লস্ট, হিডেন, ব্রোকেন। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার দেখো কিভাবে আমরা একটা উদাহরণ নিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল একটা নিলে আরো বুঝতে সুবিধা হবে। Hearing the news, the boy ran away. The boy ran away. Hearing the news, the boy ran away. এখানে দেখো হিয়ারিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খবরটা শুনে ছেলেটি দৌড়ে পালিয়ে গেল। ঠিক আছে, এছাড়াও আর একটা উদাহরণ দেখো, অথবা it is a broken chair। এখানে দেখো ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এটাও একটা সিম্পল সেন্টেন্স। যাই হোক, আমরা মনে রাখবো যে পার্টিসিপলের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করে থাকি। এরপরে দেখো 2 নম্বর নিয়মটা দেখো, বাই ইউজিং ইনফিনিটিভ। বাই ইউজিং ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভের সাহায্যে কিন্তু কি করি? সিম্পল সেন্টেন্স তৈরি করে থাকি। উদাহরণ, ইনফিনিটিভ তাহলে কি? ইনফিনিটিভ একটু জেনে নিই। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের একটা রূপ বা গঠন, যেটা ভার্বের আগে টু যোগ করে করা হয়। ভার্বের মূল ভার্বের মানে মূল বা বেস ফর্মের সঙ্গে কিন্তু যোগ করা হয়। ঠিক আছে, যেমন টু গো। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু গো। একটা উদাহরণ দেখো, আই ওয়েন্ট টু কলকাতা। I went to Kolkata to meet my friend. I went to Kolkata to meet my friend. এখানে ইনফিনিটিভ ফর্ম কোনটা? টু মিট। ঠিক আছে, টু মিট। এখানে লক্ষ্য করো, মিটটা হচ্ছে ভার্ব, তার আগে টু যোগ করা হয়েছে। এটা এক্ষেত্রে হচ্ছে টু মিটটা ইনফিনিটিভ ফর্ম। মনে রাখবে এটা কিন্তু
এছাড়া এখানে দেখো টু কলকাতা আছে, টুটা কিন্তু এখানে ইনফিনিটিভ ফর্মে নেই, টুটা এখানে প্রিপোজিশন। ইনফিনিটিভ ফর্ম অবশ্যই ভার্বের আগে কিন্তু টু যোগ করে তৈরি করা হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা কিন্তু বসানো হয়। ঠিক আছে, তাহলে আমরা ইনফিনিটিভ সাহায্যে কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার নিয়ম। এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে বাই ইউজিং noun, by using noun or noun phrase in apposition। দেখো নাউন অথবা নাউন ফ্রেজ কে আমরা পাশাপাশি বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি বসানো, সহ অবস্থান। তাহলে একটা উদাহরণ নিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল দেখো, রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ কমা দিয়ে গ্রেট পোয়েট কমা was born in কলকাতা। এখানে দেখো রবীন্দ্রনাথ কমা দিয়ে গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ নাউন, এই গ্রেট পোয়েট নাউন অথবা নাউন ফ্রেজ দেখো পাশাপাশি বসছে। এক্ষেত্রে মনে রাখবে রবীন্দ্রনাথ আর এই গ্রেট পোয়েট এই দুটোই কিন্তু একে অপরের বিকল্প হতে হবে। আমরা কখনোই রবীন্দ্রনাথ কমা দিয়ে নেতাজি বা রবীন্দ্রনাথ কমা দিয়ে আমরা সুকুমার রায় বসাতে পারি না। রবীন্দ্রনাথ যে সেই হচ্ছে গ্রেট পোয়েট। তাহলে এরকম অল্টারনেটিভ একটা অপরটার বিকল্প যদি হয় তখনই আমরা পাশাপাশি ব্যবহার করবো, অর্থাৎ তখনই আমরা নাউন অথবা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করবো। ঠিক আছে, এইটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। তাহলে নাউন অথবা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট দেখো 4 নাম্বার। নেক্সট দেখো 4 নাম্বার হচ্ছে বাই ইউজিং নোমিনেটিভ অ্যাবসোলিউট, নোমিনেটিভ NATIV, নোমিনেটিভ অ্যাবসোলিউট। এটা হচ্ছে একটা ফরমেশন, এটার সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো একটা উদাহরণ নিলে ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে, এটা কিভাবে তৈরি করা হয় গঠনটা একটু দেখে নাও, ফরমেশনটা একটু দেখে নাও। এটার গঠন হচ্ছে সাবজেক্ট যুক্ত হ্যাভিং অথবা বিং যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম। মেন ভার্বের পিপি ফর্ম মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত, এটা মনে রাখতে হবে মেন ভার্বের পিপি ফর্ম অথবা এটা ছাড়াও অন্য আরেকটা গঠন আছে এটা আমরা আলোচনা করছি। যাই হোক, এটা আমরা মেন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট, এইভাবে আমরা কিন্তু তৈরি করি বাই ইউজিং নোমিনেটিভ অ্যাবসোলিউট, সাবজেক্ট হ্যাভিং অথবা বিং অথবা যুক্ত মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত অবজেক্ট। একটা উদাহরণ দেখো, এক্সাম্পল দেখো, দ্য সান হ্যাভিং রাইজেন, the fog disappeared। The sun having risen, RISEN, the fog FOG, fog disappeared। fog মানে কুয়াশা, সূর্য উঠাতে কুয়াশা অদৃশ্য হয়ে গেছিল। এছাড়া আমরা বলতে পারি the police having arrived at the spot, the gang of robbers ran away। তাহলে গঠনটা আমাদের মনে রাখতে হবে দা সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভিং। ঠিক আছে, এছাড়া বিং ও বসতে পারে। আমরা একটা দেখো আরেকটা উদাহরণ নিলে পেপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইট বিং সানডে, ইট বিং সানডে উই আর অন হলিডে মুড, উই আর অন হলিডে মুড। এখানে দেখো এটা রবিবার হোয়াই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ইট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং দুটো সাবজেক্ট আলাদা হতে হবে, এটা মনে রাখবে। নমিনেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা হবে। এখানে দেখো দা সান আর এখানে দেখো দা ফগ,
এক্ষেত্রে দেখো ইট উই দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, ঠিক আছে, দুটো কিন্তু সাবজেক্ট আলাদা হতে হবে, দুটো ক্লসের দুটো সাবজেক্ট আলাদা হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা পরের নিয়মটা আলোচনা করব। তাহলে এরপরে হচ্ছে দেখো পাঁচ নাম্বার হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, ফ্রেজ, ইউজিং ফ্রেজ, সরি ইউজিং ফ্রেজ। আমরা ফ্রেজের সাহায্যেও কিন্তু কি তৈরি করি, সিম্পল সেন্টেন্স তৈরি করি। এটা খুব ইম্পর্টেন্ট। পার্টিসিপেল আর ফ্রেজ প্লেজ এ ভেরি ভাইটাল রোল, ঠিক আছে, ইন মেকিং সিম্পল সেন্টেন্সেস। দেখো ফ্রেজের সাহায্যেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি। একটা উদাহরণ নিলে আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য বয় টেক্স ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, এখানে দেখো দ্য বয় টেক্স ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। লক্ষ্য করো, ইন দ্য মর্নিং, এই ইন দ্য মর্নিংটা কিন্তু এখানে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজের সাহায্যেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে। নেক্সট আছে দেখো আরেকটা নিয়ম আছে, এটাই শেষ, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্যে আমরা কি তৈরি করি, সিম্পল সেন্টেন্স তৈরি করি। উদাহরণ দেখো, ফরচুনেটলি উই ওয়ান দ্য ম্যাচ। সৌভাগ্যক্রমে আমরা খেলাটি জিতেছিলাম। এখানে ফরচুনেটলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্বের সাহায্যে আমরা কিন্তু কি তৈরি করছি, সিম্পল সেন্টেন্স তৈরি করছি। এরপরে আরেকটা দেখো, অ্যাডভার্ব ফ্রেজের সাহায্যে আমরা বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্যে সিম্পল সেন্টেন্স তৈরি করি। যেমন আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাট প্রেজেন্ট। এখানে লক্ষ্য করো, অ্যাট প্রেজেন্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাট প্রেজেন্ট মিন্স হচ্ছে নাও, আমি এখন খুব খুশি। তাহলে অ্যাট প্রেজেন্ট মিন্স হচ্ছে নাও, তাহলে অ্যাট প্রেজেন্টটা হচ্ছে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি। এরপরে আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রথমেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা প্রথমেই জেনে নেব কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুই বা তার বেশি, সরি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে কি, যে সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো। দেখো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আই নো দ্য ডক্টর হু ইজ ভেরি কাইন্ড। আই নো দ্য ডক্টর হু ইজ ভেরি কাইন্ড, এখানে লক্ষ্য করো, আই নো দ্য ডক্টর এটা হচ্ছে মেন ক্লজ, আর হু ইজ ভেরি কাইন্ড এটা হচ্ছে সাব ক্লজ। তাহলে একটা মেন ক্লজ থাকবে আর একটা সাব ক্লজ বা একের বেশি সাব ক্লজও থাকতে পারে, কিন্তু একটা অ্যাটলিস্ট একটা সাব ক্লজ থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি, খুব ইম্পর্টেন্ট। দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি। এক নাম্বার হচ্ছে কি, নাউন ক্লজ। নাউন ক্লজের সাহায্যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে, নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের মাধ্যমে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি দেখে নাও। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে। আমরা কি কি নাউন ক্লজের সাহায্যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, কি কি ব্যবহার করে, এটা একটু জেনে নেবে। আমরা কি কি ব্যবহার করি, দ্যাট, হোয়াট, মনে রাখার চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, ইটিসি, ঠিক আছে। এগুলোর সাহায্যে আমরা কি ব্যবহার করি, দ্যাট, হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার ইত্যাদির সাহায্যে আমরা নাউন ক্লজ তৈরি করি, ঠিক আছে। এগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়, মনে রাখবে। এই দ্যাট, হোয়াট, হোয়াই এগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। এই ইনডেফিনিট প্রোনাউনগুলোর সাহায্যে আমরা কি করি, নাউন ক্লজ তৈরি করি। যেমন আই নো দ্যাট ইউ আর অনেস্ট। আই নো দ্যাট ইউ আর অনেস্ট, এখানে কিন্তু নাউন ক্লজ কোনটা, দ্যাট ইউ আর অনেস্ট, এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। তাহলে দ্যাট এর সাহায্যে আমরা নাউন ক্লজ তৈরি করলাম।
ঠিক আছে, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, নাউন ক্লসের সাহায্যে আমরা যে বাক্যগুলো তৈরি করবো সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স। এরপর নেক্সট দেখো হোয়াট দিয়ে, আই নো হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড। আমি জানি তুমি কি পরিকল্পনা করেছো। এখানে লক্ষ্য করো হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড, এটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, এটা নাউন ক্লজ। না হোয়াট এর সাহায্যে আমরা কি তৈরি করলাম, নাউন ক্লজ। একটা জিনিস মনে রাখবে, নাউন ক্লজ দেখো তৈরি হচ্ছে দ্যাট ইউ আর অনেস্ট হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড। এর আগে যে ওয়ার্ডটা আছে অ্যান্টিসিডেন্ট যেটা আছে, এই অ্যান্টিসিডেন্টটা হচ্ছে ভার্ব। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু কি, সেটা হচ্ছে কি, সরি রিলেটিভ প্রোনাউন বলছি আমরা, ক্লেভার, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ দেখো এখানে দেখো হু দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এর অ্যান্টিসিডেন্ট অর্থাৎ দা বয় এটা হচ্ছে নাউন। মনে রাখবে তার আগের ওয়ার্ড অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টটা নাউন অথবা প্রোনাউন হবে। ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজের এটা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবো। এভাবে আমরা আইডেন্টিফাই করবো অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ এভাবে আইডেন্টিফাই করছি কিভাবে, নাউন ক্লজ যে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের আগের যে অ্যান্টিসিডেন্ট যে ওয়ার্ডটা আছে সেটা কি হবে, সেটা ভার্ব হবে। এক্ষেত্রে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দেখো অ্যান্টিসিডেন্ট অর্থাৎ দা আগের ওয়ার্ডটা হচ্ছে কি দা বয়, অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউন হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তখন এইভাবে আমরা আইডেন্টিফাই করবো যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এই ক্ষেত্রে হুইচ, হোয়ার এগুলো কিন্তু নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ দুটো ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহারের কিন্তু দিক থেকে অর্থাৎ কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই দিক থেকে আমরা তাদেরকে আইডেন্টিফাই করব বা তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করবো, আলাদা করবো। ঠিক আছে, নেক্সট দেখো এরপর আরেকটা উদাহরণ নিচ্ছি হুইচ দিয়ে। দিস ইজ মাই বুক হুইচ মাই ফাদার বট। এখানে লক্ষ্য করো দিস ইজ মাই বুক হুইচ মাই ফাদার বট। এই হুইচ মাই ফাদার বট এটা হচ্ছে কি ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো এরপরে কি আছে হোয়ার। ঠিক আছে, হোয়ার দিয়েও আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করি। যেমন হচ্ছে ইট ইজ কলকাতা, where my friend was born। এখানে দেখো ইট ইজ কলকাতা where my friend was born, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। লক্ষ্য করো where এর আগে কি আছে, কলকাতা, এটা হচ্ছে নাউন। সুতরাং এই নাউনটা দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এছাড়া আমরা হোয়েন, হুম, হুজ ইত্যাদি দিয়েও আমরা কি তৈরি করি, অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করি। নেক্সট দেখো এরপরে আমরা আসছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্যে বা অ্যাডভার্ব ক্লজের সাহায্যে আমরা কি তৈরি করি, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। ঠিক আছে, তাই উদাহরণ দেখো কি কি ব্যবহার করি অ্যাডভার্ব ক্লজ তৈরি করতে। কি কি আমরা এটা মনে রাখবো, এই লিস্টটা মনে রাখার চেষ্টা করবে। অ্যাজ অথবা বিকজ, ঠিক আছে, অথবা সিন্স। তিনটের মানে একই। অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, আর সিন্স মানে যেহেতু। তিনটে একই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে ইফ মানে আমরা জানি যদি, ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, এগুলোর মানে হচ্ছে যেহেতু। ঠিক আছে, যেহেতু। তারপরে হচ্ছে আনলেস মানে কি, যদি না, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনটিল মানে যতক্ষণ না। তারপরে দো অথবা অলদো, বাংলা মানে হচ্ছে যদিও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে লেস্ট, লেস্ট মানে হচ্ছে পাছে। তাহলে অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, আনলেস, আনটিল, দো অথবা অলদো, লেস্ট মানে হচ্ছে পাছে ইত্যাদি দিয়ে আমরা কি করি, ইটিসি। এগুলোর সাহায্যে আমরা কি তৈরি করি, অ্যাডভার্ব ক্লজ তৈরি করি। একটা এক্সাম্পল দেখো,
as the girl is ill she will not attend the party. এখানে লক্ষ্য করে যেহেতু মেয়েটি অসুস্থ, as the girl is ill, as মানে যেহেতু, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, since ব্যবহার করতে পারি, কিন্তু বিকজ আমরা প্রথমে ব্যবহার করব না, ঠিক আছে। বিকজ আমরা অবশ্যই ফার্স্ট সেন্টেন্স মেইন ক্লজ রাখবো, তারপরে সাব ক্লজের ক্ষেত্রে আমরা বিকজ ইয়েতে রাখবো, তারপরে মেইন ক্লজের পরে রাখবো। আর as বা সিন্স আমরা দুটোই ব্যবহার করতে পারি, as মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, বিকজ, as, সিন্স এই তিনটেই কিন্তু একটা অপরটার অল্টারনেটিভ, ঠিক আছে। যেহেতু মেয়েটি অসুস্থ সে পার্টিতে যোগদান করবে না, she will not attend the party। এছাড়াও আমরা অন্য ইফ দিয়ে করতে পারি, if it rains well crops will grow well। যদি বৃষ্টি হয় ফসল ভালো হবে, ঠিক আছে। if it rains well, if it rains well এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এছাড়াও আমরা আনলেস ব্যবহার করি, আনলেস মানে যদি না, আনটিল যতক্ষণ না, দো অলদো যদিও, লেস মানে পাছে ইত্যাদি, এগুলো ব্যবহার করে আমরা কি তৈরি করি, অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করি, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স হলো, ঠিক আছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করলাম। কমপ্লেক্স সেন্টেন্স আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে তৈরি করলাম আমরা, বা এইগুলোর সাহায্যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। নেক্সট আছে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে প্রথমে জেনে নেবো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই বা তার বেশি মেইন ক্লজ যখন অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। দুই বা তার বেশি মেইন ক্লজ, ঠিক আছে। দেখো কি কি দিয়ে তৈরি করা হয় কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা লিস্ট আছে, এটা মনে রাখার চেষ্টা করবে। অ্যান্ড, বাট, অর, both, and, either or, neither nor, any thi, any I, here, neither nor, not only but also, till, sorry, not only but also, yet, therefore, অথবা so, for, as well as, এগুলোর সাহায্যে আমরা কি তৈরি করি, এগুলোর সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে। নট অনলি বাট অলসো, তাহলে আমরা সরি এগুলোর সাহায্যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, সরি কম্পাউন্ড, সিম্পল নয়, সরি কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করি। তাহলে এই লিস্টে মনে রাখার চেষ্টা করবে। অ্যান্ড, বাট, অর, বোথ অ্যান্ড, আইদার অর, নেদার নট, নট অনলি বাট অলসো, ইয়েট, দেয়ারফোর অথবা সো, ফর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর সাহায্যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। একটা উদাহরণ দেখো, আমরা ডু অর ডাই, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ডু অর ব্যবহার করা হচ্ছে, ডু অর ডাই, তাই তো। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা স্পিচ গান্ধীজি। এছাড়া রিড অ্যান্ড পাস, রিড অ্যান্ড পাস, অ্যান্ড যোগ করে করা হলো। এরপরে দেখো হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, বাট অলসো ভেরি অনেস্ট। এখানে দেখো নট অনলি মানে হচ্ছে শুধুমাত্র নয় কিন্তু আরো কিছু বটে, অর্থাৎ সে শুধুমাত্র বুদ্ধিমানই নয়, তার সঙ্গে খুব সৎও বটে। নট অনলি বাট অলসো, অর্থাৎ একটা মানুষের দুটো কোয়ালিটি, একের বেশি কোয়ালিটি যখন থাকবে তখন আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করবো, ঠিক আছে। নেইদার নর মানে দুটোই না, আই লাইক নেইদার টি নর কফি, ঠিক আছে। যেমন হচ্ছে আই লাইক নেইদার টি নর কফি। এক্ষেত্রে মনে রাখতে হবে আমি চাও পছন্দ করি না, কফি পছন্দ করি না, ঠিক আছে। এরকম আমরা ইয়েট বা দেয়ারফর ব্যবহার করি। ইয়েট কখন ব্যবহার করি, ইয়েট ব্যবহার করি বাট অর্থে, ঠিক আছে, তবুও অর্থে।
দেয়ারফর আমরা কখন ব্যবহার করি? দেয়ারফর বা সো, সুতরাং অর্থে। ঠিক আছে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সো হি ক্যান ক্র্যাক দ্য এক্সাম। ঠিক আছে, বা দেয়ারফর হি ক্যান ক্র্যাক দ্য এক্সাম। ফরটা আমরা কারণ অর্থে ব্যবহার করি। ঠিক আছে, হি উইল নট কাম টুডে ফর হিজ মাদার ইজ ইল। ফর মানে হচ্ছে কারণ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এমনকি। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যান্ড অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, যাই হোক আমরা আজ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় আমরা বুঝতে পারলাম। আমরা এর পরের ভিডিওতে সিম্পল সেন্টেন্স দিয়ে অর্থাৎ কিভাবে জয়েনিং করা হয়, সিম্পল সেন্টেন্সের সাহায্যে কিভাবে জয়েনিং করা হয়, কমপ্লেক্স সেন্টেন্সের সাহায্যে কিভাবে আমরা জয়েনিং করি বা কম্পাউন্ড সেন্টেন্সের সাহায্যে কিভাবে জয়েনিং করা হয়, ঠিক আছে, সেটা আলোচনা করব। ধন্যবাদ।